2026 বাংলা সাজেশন। তোমাদের এবছর ফোর্থ সেমিস্টারের প্রথম পরীক্ষা দিচ্ছ তোমরা। তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন। তোমাদের পাঠ্য বইয়ে দুটো ছোট গল্প আছে, সেখান থেকে হলুদ পোড়া আর হারুন সালেমের মাসি। তো হলুদ পোড়া গল্প থেকে আমার যে প্রশ্নটা ইম্পর্টেন্ট বা যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো তোমাদেরকে আমি দিলাম। তো ছোট গল্প হিসাবে হলুদ পোড়া গল্পের সার্থকতা, এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে হলুদ পোড়া গল্পে যে বিজ্ঞান মনস্কতা এবং যে কুসংস্কারের চিহ্ন বা দ্বন্দ্ব ফুটে উঠেছে তা বর্ণনা করো। তৃতীয় প্রশ্ন, দুটি খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে? সত্যিই কি দুটি খুনের মধ্যে কোনো যোগাযোগ ছিল তা কাহিনী অবলম্বনে লেখো। 4 নম্বর প্রশ্ন, অথবা এমন ঝাঁকি লেগে তার চিন্তা ও অনুভূতি বদলে যায়, কার সম্পর্কে একথা বলা হয়েছে? এর কি নিদর্শন গল্পে পাওয়া গিয়েছে? পরের প্রশ্নতে আমি দিয়েছি, দেখো এই গল্পগুলোর মধ্যে কিছু চরিত্র আছে, তো চরিত্রভিত্তিক প্রশ্নও থাকতে পারে, যেমন ধীরেন, নবীন, কুঞ্জ, এই চরিত্রগুলো পড়বে। আমি দামিনী, শান্তি লিখিনি, তোমরা একটু দেখে যাবে। এরপরেই দেখো তোমাদের আমি হারুন সালেমের মাসি থেকে দিয়েছি। এই গল্পের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে যায়, তা এই গল্প অবলম্বনে লেখো। 2 নম্বর প্রশ্ন, গৌরবী শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগে, প্রসঙ্গ উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, গৌরবী আর হারার সমাজ অনেক বড় শহরে, গৌরবী আর হারার সমাজের পরিচয় দাও। তারপর 4 নম্বরের প্রশ্ন, তখনই গৌরবী বুঝেছিল কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের, কখন গৌরবী কথা বুঝেছিল, নিবারণের প্রতিহিংসার বিবরণ দাও। পরের প্রশ্ন, হারুন সালেমের মাসি গল্পের নামকরণ এবং ছোট গল্প। দেখবে তোমাদের যে ছোট গল্প দুটো আছে, দুটোরই নামকরণটা তোমরা একটু পড়বে, আর চরিত্রগুলো একটু দেখে নেবে, হারা এবং গৌরবী চরিত্র। এরপর আমরা দেখতে পাচ্ছি কবিতাগুলো থেকে আমাদের 3টে কবিতা আছে। তো 3টে কবিতার মধ্যে প্রথম প্রার্থনা। তো প্রার্থনা কবিতাটার মূল বিষয়বস্তুটা তোমরা পড়ে নেবে, তাহলে তোমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে আশা করা যায়। প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন এটা পড়বে। এবং দেখবে তোমাদের এই কবিতার প্রথম লাইনেই চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথাশির, এই উদ্ধৃতাংশটির প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা। তুমি যদি বিষয়বস্তু জানো তুমি এই আনসারটা করতে পারবে। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতার স্বদেশ ভাবনার বর্ণনা দাও। এরপরই আসছি তিমির হননের গান। দেখো অনেকেরই মনে হতে পারে তিমির হননের গান আমি করব না, কিন্তু এই দুটো প্রশ্ন যদি তুমি করে যাও আশা করি তুমি কমন পাবে। তো তিমির হননের গান কবিতার যে প্রেক্ষাপট, সেটা কোন প্রেক্ষাপটে লেখা, কবি কেন তিমির বিলাসী নয় তিমির বিনাশী হতে চেয়েছেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে এটা যদি তুমি পড়ো তাহলে এই কবিতার বিষয়বস্তু তুমি জেনে যাচ্ছ এবং নামকরণের সার্থকতা তুমি জেনে যাচ্ছ। এরপরে দেখবে কেন এলো না, এই কবিতার মধ্যে যখন ওই মায়ের কথা বলা হচ্ছিল, কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে, কখন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, উদ্দিষ্ট ব্যক্তির মানসিকতার অবস্থার পরিচয় দাও। অর্থাৎ ওর মায়ের মানে ছেলেটির মা যখন অপেক্ষামান ছিল তার বাবা আসছে না বলে, সেই চিন্তায় এই যে বিষয়টা, এটাকে ব্যাখ্যামূলক প্রশ্ন হিসেবে পড়বে, আর এটা একটু ভালো করে পড়বে। নেক্সট, মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না, মৃত্যুর পাশ কাটিয়ে বলার তাৎপর্য কি, ছেলে না আসার মর্মার্থ বর্ণনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর আমি তো বারবার বলছি প্রত্যেকটা গল্প কবিতার নামকরণটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে তোমরা নেক্সট নাটক, তোমাদের এই নাটকটা গত বছরও ছিল, মানে এত বছর ধরে দুটো নাটক ছিল, তার মধ্যে নানা রঙের দিনটা তোমাদেরকে আবার রিপিট করেছে। তো এই নাটক থেকে তোমরা এই 6টা প্রশ্ন পড়ে যাবে। এক, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে
তার বার্ধক্য নেই কালীনাথ, ব্যাখ্যা করো। নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প, এই পবিত্রতার নামাবলীটা কিভাবে রচনা মানে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের সামনে ফাঁস হয়েছিল সেটা বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যে অভিনেতা মানেই একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। এর তাৎপর্য। নেক্সট, থিয়েটারের দেয়ালে দেয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আমার ৪৫টা বছর। বক্তার কেন এমন মনে হলো? বক্তার চরিত্র, এখানে বক্তার চরিত্র বলতে কিন্তু রজনীকান্তের চরিত্র, ঠিক আছে। এরপরে দেখো, জানো কালীনাথ একটা মেয়ে, এই মেয়েটির বর্ণনা দাও। মানে বক্তা যেই মেয়েটির মানে সম্বন্ধে বলছে সেই মেয়েটির বর্ণনা, তোমরা টেক্সট ভালো করে পড়বে, এখানে টেক্সটে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে মেয়েটির বর্ণনা, তার সৌন্দর্য, এই ব্যাখ্যাটা। আর রজনীর জীবনে এই মেয়েটির কী প্রভাব পড়েছিল, তার থিয়েটার জগতে কী প্রভাব পড়েছিল, তার নিজের জগতে অর্থাৎ একদম পার্সোনাল লাইফে কী প্রভাব বিস্তার করেছিল সেটা পড়বে। আর আমরা এই নাটকে দেখবে একটা চরিত্র রজনীকান্তের সঙ্গে কন্টিনিউয়াসলি কথা বলে গেছে, যেটা আমরা বলি প্রম্পটার, অর্থাৎ বইয়ালি করে যারা, সবাই পড়েছো নিশ্চয়ই, তোমাদের পড়া হয়েছে। প্রম্পটার হিসেবে কালীনাথ সেনের চরিত্রটা পড়বে। তো এটাও গুরুত্বপূর্ণ, চরিত্রগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে ডাকঘর। দেখো এটা অনেকটা বড়, তো এখান থেকে তোমরা যেটা জানবে বা যেটা পড়বে সেটা হচ্ছে এই ডাকঘর নাটকটা কিন্তু রূপক সাংকেতিক একটা নাটক। তো এই রূপক সাংকেতিক নাটক কাকে বলে, রূপক সাংকেতিক নাটক হিসেবে ডাকঘর কতটা সার্থকতা অর্জন করে সেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন দেখবে, অমল ও দইওয়ালার কথোপকথনের যে চরিত্র মানে চিত্রটা, প্রাকৃতিক সৌন্দর্য, অর্থাৎ দইওয়ালার গ্রামের চিত্রটা, এটাই হচ্ছে অপশনাল কোশ্চেন। 3 নম্বর প্রশ্ন, না ভুলবো না, দেখো মনে থাকবে, এই উক্তির মাধ্যমে কি বক্তার কোন চরিত্র প্রকাশ পায়? সুধার চরিত্রটা। তারপর 4 নম্বর, ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা লেখো। এরপর দেখো, ডাকঘর নাটকে আমরা অনেকগুলো চরিত্র পাই, তার মধ্যে অমল, মাধব দত্ত, প্রহরী, মোড়ল, কবিরাজ, ঠাকুরদা, এই চরিত্রগুলো একটু দেখে যাবে। আর আমরা এই নাটকে একটা দ্বীপের বর্ণনা পাবো, দেখবে ক্রৌঞ্চদ্বীপ, ক্রৌঞ্চদ্বীপের বর্ণনাটা তোমরা একটু জানবে। এর পরের অংশেই দেখো তোমাদের জন্য চিত্রকলা। এই চিত্রকলা কিন্তু আগের বছর পর্যন্ত ছাত্রছাত্রীরা পড়ে এসছে উচ্চ মাধ্যমিকে। তো এই চিত্রকলা থেকে যে প্রশ্নটা ইম্পর্ট্যান্ট মনে হয়েছে সেটা কালীঘাটের পট, এটার বর্ণনা করবে। নন্দলাল বসু 2025-এ কিন্তু চলে এসছিল, তো বুঝতেই পারছো কেন আমি 2025 পাশে লিখে দিয়েছি। পট কাকে বলে, পট শিল্পের বর্ণনা দাও। অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান, রামকিঙ্কর বেইজের অবদান, যামিনী রায়ের অবদান, এবং দেখো আমি 7 নম্বর একটা কোশ্চেন দিয়েছি, চিত্রকলায় অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ পুরো ঠাকুর বাড়ির যে বর্ণনা বা ঠাকুর বাড়ির যে অবদান সেটা পড়বে। নেক্সট কোশ্চেন, পাল যুগের চিত্রচর্চার পরিচয়, মানে পাল যুগ মানেই কি আমরা কিন্তু জানি চিত্রকলার দিক থেকে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটা পড়বে। আর শেষে আমি সুনয়নী দেবী দিয়েছি, সুনয়নী দেবী। এরপর চলচ্চিত্র, এই চলচ্চিত্রও কিন্তু আগের বছর পর্যন্ত পুরনো যে সেমিস্টার যখন ছিল না তখন পর্যন্ত কিন্তু এই চ্যাপ্টারটাও ছিল। প্রথম যে প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে, সত্যজিৎ রায়ের অবদান। এরপর আমরা দেখতে পাচ্ছি তপন সিংহ, 3 নম্বরে হীরালাল সেন, তারপর 4 নাম্বার তোমার আছে তথ্যচিত্র বলতে কি বোঝো, এই ধারার সম্পর্কে সংক্ষেপে লেখো। এরপর আমরা চলে যাব পরে, দেখো ছোটদের জন্য কে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন, শিশু চলচ্চিত্র ধারার বর্ণনা করো। আর এরপর সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবদান, ম্যাডাম থিয়েটার ও নিউ থিয়েটারের বর্ণনা, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, এই দুটো কিন্তু 2025-এ চলে এসছে। উৎপল দত্তের ভূমিকা, বাংলা চলচ্চিত্রে নির্বাক যুগের ছায়াছবির বৈশিষ্ট্য লেখো, এটাও আগে চলে এসছে, 25-এ নয় তার আগে। এবার তোমাদের একটা কথা বলি, দেখো তোমাদের এবছর পুরো প্রথম, মানে তোমরা এই সেমিস্টার ওয়াইজ পরীক্ষা প্রথম দিচ্ছ,
তো সেই হিসেবে কমন দেওয়া খুব প্রবলেম। আমার মনে হয়েছে এ কটা ইম্পর্ট্যান্ট আমি তোমাদেরকে দিয়েছি। দেখো প্রবন্ধ হিসেবে ঋত্বিক ঘটক, সুনিতা উইলিয়ামস, মহাশ্বেতা দেবী, মৃণাল সেন, বেগম রোকেয়া, সত্যজিৎ রায়, এপিজে আব্দুল কালাম, সুভাষ মুখোপাধ্যায়, তপন সিংহ। এ কটা পড়ে যাও, আশা করি কমন পাবে।